হ্যালো স্টুডেন্টস, আমরা প্রতিদিনের মতো আজকেও একটা সেশন নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব ফিজিক্সের থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা এসএসসি, আরআরবি বা ডাব্লিউপি, কেপি এই সমস্ত পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলি এসেছে এবং সামনেও কোনো না কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো যে কোনো সময় চলে আসতে পারে। শুরু করছি আজকে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার রাশি। সকল প্রস্তুত তো? আচ্ছা, ঠিক আছে। দেখ, আগে বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি জিনিসটা কি। যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায়, অর্থাৎ পরিমাপ গ্রাহ্য যে কোনো রাশি হলো কি ভৌত রাশি। যেমন ধর আমার চিনি লাগবে 10 কেজি চিনি, তাহলে চিনিটা কি পরিমাপ করছি? অ্যাকচুয়ালি চিনিটা তো পরিমাপ করছি না, চিনির ভরটাকে পরিমাপ করছি, তাই তো? আচ্ছা, তাহলে কি দেখ, ভরকে পরিমাপ করা যায়, তাহলে ওটা একটা ভৌত রাশি। আচ্ছা, আমার বয়স কত? সাপোজ 30 বছর, তাহলে কি আমি বয়সটাকে পরিমাপ করছি না, এখানে টাইমটাকে আমি পরিমাপ করছি, তাই তো? তাহলে টাইমকেও পরিমাপ করা যায়, তাহলে ওটাও একটা ভৌত রাশি। বুঝতে পারলি? তাহলে যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় সেগুলোই হচ্ছে ভৌত রাশি। আচ্ছা, এবার দেখ, আমি কতটা সুখে আছি সেটা কি পরিমাপ করতে পারছি? বা আমার কতটা খিদে পেয়েছে আমি কি পরিমাপ করতে পারছি? বা আমি কতটা দুঃখে আছি এগুলো পরিমাপ করতে পারছি না। তার মানে কি, যে যদি আমরা কোনো রাশিকে পরিমাপ করতে পারি সেগুলো হবে ভৌত রাশি, আর যদি পরিমাপযোগ্য না হয় সেগুলো কিন্তু ভৌত রাশি নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভৌত রাশিকে আমরা দুটি ভিত্তিতে, কাঠামোর ভিত্তিতে আমরা ভাগ করব। একটা হচ্ছে মান ও দিকের ভিত্তিতে, আর একটা হচ্ছে এককের ভিত্তিতে। আগে মান ও দিকের ভিত্তিতে বলে নিই বিষয়টা। আচ্ছা, মান ও দিকের ভিত্তিতে প্রধানত ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্কেলার রাশি, আর একটা কি ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে সমস্ত রাশি শুধুমাত্র মান রয়েছে, বা যে সমস্ত রাশিকে আমরা প্রকাশ করবার জন্য মান হলেই যথেষ্ট, দিক বা অভিমুখের কোনো প্রয়োজন নেই, সেই সমস্ত রাশিকে বলবো স্কেলার রাশি। যেমন ধর, আমার শরীরের তাপমাত্রা, মানব শরীরের তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? তাহলে আমার তাপমাত্রাটা বোঝানোর জন্য এটাই কিন্তু যথেষ্ট। আমার তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাই আমার যথেষ্ট। কিন্তু এক্ষেত্রে কি কোনো দিক বলতে হচ্ছে আমার শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি পূর্ব বা পশ্চিম, কোনো দিক বলতে হচ্ছে না। তাহলে এটা কি, তাপমাত্রাটা একটা স্কেলার রাশির উদাহরণ। বুঝতে পারলি? আচ্ছা মান্ডি, তুই এই সাইডে আয় তো। মানে মান্ডি মুখ না দেখতে পেলে ঠিকঠাক আসছে নি পড়ায়। এখানে একজন আয়। ঠিক আছে? তাহলে স্কেলার রাশি কি? স্কেলার রাশি বুঝতে গেলে তার কিন্তু মান অবশ্যই লাগবে। আরেকটা ধর, কোনো কিছু আমি জিনিস আনতে যাচ্ছি, ধর আমি আলু আনতে যাবো 10 কেজি। ঠিক আছে? এই 10 কেজি আলু আনতে গেলে আমি দোকানে গিয়ে বললেই যথেষ্ট যে 10 কেজি আমাকে আলু দাও, বলার প্রয়োজন পড়ে নিজে 10 কেজি আলু পূর্ব দিকে দাও কি পশ্চিম দিকে দাও। ঠিক আছে? তাহলে যে সমস্ত ভৌত রাশি প্রকাশের জন্য শুধু মান প্রয়োজন হয় সেই সমস্ত ভৌত রাশিকে বলবো স্কেলার রাশি। আর যে সমস্ত রাশিকে প্রকাশ করবার জন্য মানের পাশাপাশি দিক বা অভিমুখের প্রয়োজন হয় সেটা কিন্তু ভেক্টর রাশি। তাই তো? বিষয়টা কেমন? ধর, আমি এখান থেকে কতুলপুর যাব। কতুলপুরটা কি, আমি যেখানে রয়েছি এখন বর্তমানে সেখান থেকে 5 কিমি। আমি শুধু বললেই হলো না যে কতুলপুর এখান থেকে 5 কিমি। 5 কিমি কোন দিকে? উত্তরে যেতে হবে না দক্ষিণে না পূর্বে না পশ্চিম? তাহলে কিন্তু দূরত্ব বা সরণ বোঝানোর জন্য কিন্তু আমার দুটোই লাগে। একটা আমার পরিমাণটাও লাগবে বা মানটা লাগবে, আর একটা দিক বা অভিমুখ লাগে। কেমন, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, স্কেলার রাশি কি? যে সমস্ত ভৌত রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক বা অভিমুখের প্রয়োজন হয় না, তাকে বলবো স্কেলার রাশি। যে সমস্ত ভৌত রাশি প্রকাশের জন্য মান ও দিক বা অভিমুখ দুটোই প্রয়োজন হয়
সেই সমস্ত ভৌত রাশিকে বলবো ভেক্টর রাশি। এতটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার স্কেলার রাশি আর ভেক্টর রাশি থেকে মানে অপশন দিয়ে দেয়, যেমন এখানে তোরা বুঝতে পেরে গেলি যে তাপমাত্রা, তাপমাত্রা কোন রাশি হবে? আগে বললাম স্কেলার, শুধুমাত্র আমাদের মানটা পেলেই হয়ে যায়, আমাদের দিক লাগে না। এরকম পরীক্ষা দিয়ে দেয় যে 4টে অপশন দিয়ে দেবে, এর মধ্যে কোনটি স্কেলার রাশি বা এর মধ্যে কোনটি স্কেলার রাশি নয়। এজন্য স্কেলার রাশির একটা চার্ট করে নিতে হবে আর ভেক্টর রাশির চার্ট করে নিতে হবে, এবং সেটা এমন একটা স্থানে চিটিয়ে রাখতে হবে বা খাটিয়ে রাখতে হবে যাতে আমরা সবসময় এটা চোখে পড়ে যায়। এবং এভাবে করতে করতে যখনই 1 সপ্তাহ করবি তখন দেখবি অটোমেটিক্যালি অনর্গল মুখ দিকে বেরিয়ে যাচ্ছে। প্রশ্ন যখনই পাবি হয়তো মনে হচ্ছে ভুলে গেছি, কিন্তু অটোমেটিক্যালি ব্রেন কিন্তু কাজ করে দিচ্ছে যে এইটা আনসার হবে, বুঝতে পারলি? তাহলে কি এখান থেকে মেইনলি প্রশ্ন আসে যে স্কেলার রাশির উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ। আচ্ছা, স্কেলার রাশি কি বলছে দেখ, মাস বা ভর, আমি বললাম 5 কেজি চিনি আনতে গেলে বলতে হয় না যে 5 কেজি চিনি পূর্ব দিকে বা 5 কেজি চিনি পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে। তাহলে মাস, স্পিড, আমি বাইক চালাচ্ছি, এত স্পিডে যাচ্ছি 30 কিমি পার আওয়ারে, 30 কিমি পার আওয়ার কোন দিকের কি প্রয়োজন হয়? প্রয়োজন কখন হবে? কোনো দূরত্ব আমাকে যখন যেতে হবে তখন আমাকে বলতে হবে যে এই দিকে যাও, তুমি এই দিকে যাও, হলো? আচ্ছা, ভলিউম বা আয়তন, ওয়ার্ক, টাইম, পাওয়ার, এনার্জি, এগুলো কি স্কেলার রাশির কিন্তু উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি কি বলছে না, ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বোথ এন্ড ওবে ট্রায়াঙ্গেল ল আর কল্ড ভেক্টর কোয়ান্টিটিস। আচ্ছা, আমি এটা কিন্তু লুসেন্ট এবং তার পাশাপাশি আরো অন্যান্য সোর্স থেকে কিন্তু আমি নোটসটা তৈরি করেছি এবং সেটা তোমাদের কাছে শেয়ার করছি। সুতরাং তোমরা লুসেন্ট বইকেও ফলো করতে পারো, তার সাথে সাথে যদি আমার এই নোটসটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আমার টেলিগ্রামটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে পিন করে দেবো, তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু এই নোটসটা ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। তার জন্য বলবো সকলকে টেলিগ্রামে অ্যাড হওয়ার জন্য। আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি এইমাত্র বললাম কি, যে ভৌত রাশির মানের সাথে সাথে দিকও প্রয়োজন হয় সেটাকে প্রকাশ করবার জন্য সেটাকে ভেক্টর কোয়ান্টিটি বলে। কিন্তু এই লুসেন্টে আর একটা কথা বলেছে ট্রায়াঙ্গেল ল, ফিজিক্সে একটা রয়েছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল বিষয়টা কি দেখ, আমরা ফিজিক্সে বেশি ডিপে যাব না, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু জানবো। শুধু এটুকু মাথায় রাখবি যে মান ও দিক তো লাগছেই, তার সাথে সাথে কিন্তু ফিজিক্সের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সূত্রটাকেও কিন্তু মেনে চলতে হবে, তবে সে ভেক্টর কোয়ান্টিটি হবে। এবার ত্রিভুজের বিষয়টাকে আমরা একটু শুধু জাস্ট একটা বলে দিই। ধর এখান থেকে এখান পর্যন্ত একটা যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি নিলাম, যা খুশি একটা ভেক্টর কোয়ান্টিটি, এখান থেকে এতটা একটা ভেক্টর কোয়ান্টিটি আর একটা ধর ভেক্টর কোয়ান্টিটি, মানে দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি একই জায়গায় মিলিত হয়, মানে বুঝতে পারছি, এ একটা ভেক্টর কোয়ান্টিটি ধর, এ একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে একটা ভেক্টর আর একটা দুটো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটির একটি ভেক্টর কোয়ান্টিটির সম্মুখ ভাগ আর এই ভেক্টরটার পিছন ভাগ, এটাকে যুক্ত করলে এই ভেক্টর কোয়ান্টিটির যোগফল সর্বদা কিন্তু তার অতিভুজটা হবে। এরকম একটা বিষয় আছে, ঠিক আছে? মানে ভেক্টর কোয়ান্টিটির যোগফলে যে ত্রিভুজটা তৈরি হয় সেই ত্রিভুজটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল, বুঝতে পারলি? এত কিছু জানার দরকার নাই যে সমস্ত ভৌত রাশি মান ও দিকের সাথে সাথে কি ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজের সূত্রকে মেনে চলে সেই সমস্ত ভৌত রাশিকে বলবো আমরা ভেক্টর কোয়ান্টিটি, হলো? আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি কি আছে? ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, এই বললাম সরে যাচ্ছি আমি 5 কিমি পূর্ব দিকে সরে গেলাম, মানে আমাকে এই দিকে শুধু বললাম না যে 5 কিমি সরে গেলাম, আমি কোন দিকে সরাচ্ছি? সরণ মানে কথা বাংলায় সরণ মানে সরে যাওয়া, তাহলে আমি কতটা সরাচ্ছি বলতে হবে যে আমি পূর্ব দিকে সরালাম কি পশ্চিম দিকে সরালাম, বুঝতে পারলি এটা? আচ্ছা, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, মোমেন্টাম, টর্ক, যখন এই পার্টিকুলার ভেলোসিটি বা ভিসকোসিটি, হ্যাঁ, সারফেস টেনশন, এগুলো পার্ট ওয়াইজ হবে তখন বিষয়গুলো আরো বুঝতে পারি ভালোভাবে। আচ্ছা, আমি তো এখানে পুরো ভিডিওটা করে দিচ্ছি না, ওয়ান শুট ভিডিও করছি না, তাহলে শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির রিলেটিভে যতটুকু দরকার ততটুকু বলছি। আচ্ছা, এবার বলছে ইলেকট্রিক কারেন্ট থ্রু হ্যাজ এ ডিরেকশন ইজ এ স্কেলার কোয়ান্টিটি বিকজ ইট ডাজ নট ওবে ট্রায়াঙ্গেল ল। আমি এইমাত্র বললাম যে ভেক্টর কোয়ান্টিটি মানে কি শুধু মান ও দিক থাকলেই হবে না, তার সাথে সাথে কি ট্রায়াঙ্গেল লকে মেনে চলতে হবে। ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে সেটা মান ও দিক দুটোই রয়েছে, মান ও দিক দুটো রয়েছে। যেমন কি ধর একটা এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্টটা যাচ্ছে, তাহলে 5 অ্যাম্পিয়ার এটা কি মান, কোন দিকে যাচ্ছে কারেন্টটা বলো তো? কারেন্ট এখান থেকে এদিকে যাবে, তাহলে দিকও রয়েছে। তাহলে দেখ মান ও দিক দুটোই রয়েছে,
কিন্তু সে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে না, তড়িৎ প্রবাহ কি হয়ে যায়, স্কেলার। কেন না, সে হচ্ছে ট্রায়াঙ্গেল লটা কিন্তু সে মেনে চলে না। এতটা বুঝতে পেরেছিস? তাহলে স্কেলার কোয়ান্টিটি কি তার উদাহরণ, ভেক্টর কোয়ান্টিটি কি তার উদাহরণ। আর স্কেলার কোয়ান্টিটি মানে ভেক্টর হওয়া সত্ত্বেও কেন তড়িৎ প্রবাহটা স্কেলার হয়ে যায়, কারণ সে হচ্ছে ট্রায়াঙ্গেল লটা মেনে চলে না। আচ্ছা, এই তিনটেই, এই দুটো ম্যাক্সিমাম বইতেই রয়েছে। তোমরা যে স্টেট বোর্ডের এক্সাম, স্টেট বোর্ডের যে বইগুলি রয়েছে সেখানে ওই দুটোই রয়েছে। কিন্তু এই লুসেন্টে আরেকটা দিয়েছে, সেটা টেনসর কোয়ান্টিটি। টেনসর কোয়ান্টিটির হিসাব মতো দেখতে গেলে টেনসর কোয়ান্টিটি সবগুলো, টেনসর কোয়ান্টিটি তিনটে ভাগ হয়েছে, টেনসর 0, টেনসর 1, টেনসর 2। টেনসর 0 কোয়ান্টিটি যেটা বলছে সেটাই স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, যেটা টেনসর 1 বলছে সেটাই ভেক্টর কোয়ান্টিটি, আর টেনসর 3 যেটা বলছে সেটা টেনসর, এবং সবগুলো অ্যাকচুয়ালি টেনসর। তাহলে আমি এত কিছু মাথায় রাখবো না, স্কেলার আলাদা রাখছি, ভেক্টর আলাদা রাখছি, আর টেনসর জিনিসটা কি রাখবো না, মান ভেক্টর সাথে টেনসরের পার্থক্যটা দেয়। টেনসরের কি মান ও দিক রয়েছে, আর ভেক্টরেরও মান ও দিক রয়েছে, এত ঠিক আছে, কিন্তু বিভিন্ন দিকে মানটা বিভিন্ন হয়ে যায়। তা টেনসরের সাথে ভেক্টরের পার্থক্য কি, ভেক্টরের মান আর দিক থাকলে সেটা টেনসর হয়ে ভেক্টর হয়ে যাচ্ছে, কিন্তু টেনসর কি মান আছে দিকও আছে, কিন্তু দিক অনুযায়ী মানগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। বিষয়টা একটু কেমন খটোমটো লাগে। আচ্ছা, সর্বপ্রথম উদাহরণ হলে মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার ভ্রামক বিষয়টা। একটা ধর এত বড় একটা লোহার রড, এত বড় একটা লোহার রড, তার মাঝখানে বা তার মাঝ বরাবর অ্যাক্সিস বরাবর যদি তাকে ঘোরানো হয়, তার যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা হবে বা ঘুরবে যেটা, দেখবি ওই লোহার রডটার এক প্রান্তে নিয়ে যদি একটু জোরে ঘুরিয়ে দিই, অনেকক্ষণ ঘোরানো, ঠিক তো? তার মানে দেখ, মানে একই জিনিস, একই জিনিস, কিন্তু শুধুমাত্র তার স্থানটা পরিবর্তন করে দিলাম বলে, স্থান পরিবর্তন করে দিলাম বলে দেখ মানটার বিভিন্ন হয়ে গেল নি, বুঝতে পারলি? তাহলে কি দিক জাস্ট পরিবর্তন হয়ে যেতেই মানটা আলাদা হয়ে গেল। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি ভেক্টর কোয়ান্টিটির, টেনসর কোয়ান্টিটির একটা এক্সাম্পল। আর একটা ধর স্ট্রেস বা চাপ, বলেনি আমাকে এত স্ট্রেস দিয়েছে, আমাকে পুরো আবার জড়সড় করে দিয়েছে, বুঝতে পারছিস? স্ট্রেস দুই প্রকারের হয়, একটা হচ্ছে নর্মাল ট্রেস, ধর আমরা কোনো বইটাকে এভাবে প্রেস করছি, নর্মাল ট্রেস মানে কি একদিকে ট্রেস থাকবে আর তার বিপরীতে কি গ্র্যাভিটি মানে একটা কেন্দ্র বিমুখ একটা বল কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ট্রেস। তাহলে বল একটা ডেজাই বাক্সকে চেপটাতে যে আমাদেরকে প্রেসটা করতে হবে, আর যদি সেটাকে ট্যানজেন্সিয়ালি বা স্পর্শক বরাবর, ধর এটা একটা ধর ডেজলাই বাক্স, এইটা ডেজলাই বাক্সটাকে ধর মাটির উপর রাখা, যে জোরে প্রেস দিলাম, ওইটা করতে যতটা আমার স্ট্রেস মানে কি চাপ দেওয়া, এইটা এইভাবে দিতে যতটা আমার স্ট্রেসটা লাগবে, আচ্ছা আমি যদি বইটা ধর এভাবে ঘুরিয়ে দেখি ডেজলাই বাক্সটা তেবড়ি দিতে চাই, তাহলে কি ততটা লাগবে, বুঝতে পারছিস? তাহলে স্ট্রেস মানে এটাও স্ট্রেস দুই প্রকারের, একটা আমি ডিরেক্ট এভাবে দিতে পারি, একটা ঘুরিয়ে এভাবে দিতে পারি, ট্যানজেন্সিয়ালি দিতে পারি। তাহলে দেখ এভাবে যখন আমি ডেজলাই বাক্সটাকে দিচ্ছি, খুব সহজেই ডেজলাই বাক্সটা কিন্তু তেবড়ে যাবে, তাই তো? কিন্তু যখন আমি ট্যানজেন্সিয়ালি বা এবার কোনাকুনি ধর এই যে এরকম করে একটা দিচ্ছি, দেখ এরকম করে স্পর্শক বরাবর, আমি কিন্তু এভাবে দিচ্ছি নি, এভাবে দিচ্ছি, দেখ স্পর্শক বরাবর, তখন কিন্তু তার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেসের মান আলাদা, বুঝতে পারলি? তাহলে যে মান ও দিক আছে ঠিক আছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যদি তার মানটা যদি পরিবর্তন হয় বিভিন্ন দিকের রেসপেক্টিভে, তখন তাকে বলবো টেনসর কোয়ান্টিটি। তাহলে বুঝতে পারলি স্কেলার কি, ভেক্টর কি, টেনসর কি? এবার দেখ বলছি দেখ মোমেন্ট অফ ইনার্সিয়া মানে যেটা বলি জড়তার ভ্রাম্যক, যে ঘোরার বিষয়টা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা হচ্ছে তোর প্রতিসারাঙ্ক, মানে তো লাইট চ্যাপ্টার ভালোভাবে বুঝতে পারবি। স্ট্রেস আর টেনসর কোয়ান্টিটি, স্ট্রেসটা আমি এইমাত্র বললাম, স্ট্রেস মানে কি চাপ দেওয়া, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলি, এটা হচ্ছে তোর যে ভৌত রাশিগুলো রয়েছে, সেই ভৌত রাশিগুলোকে আমরা মান ও দিকের ভিত্তিতে কিন্তু ক্লাসিফাইড করলাম। সকলে বুঝা গেছে তো? আচ্ছা ঠিক আছে, এবার আসি এককের ভিত্তিতে। আরে একক একটা বিরাট জিনিস, তুই দোকানে গিয়ে বললি আমাকে 5 চিনি দাও, 5 চিনি দাও, কোনো কি ইনার মানে কমপ্লিট হচ্ছে সেন্টেন্সটা? বা দোকানদার কি বুঝতে পারবে যে 5 কি দেবো, 5টা গুণে চিনি দেবো, না 500 গ্রাম দেবো, না 5 কেজি দেবো, না কি দেবো? তাহলে কোনো জিনিস ভৌত রাশিকে ঠিকভাবে প্রকাশ করার জন্য কি একটা একক কিন্তু প্রয়োজন। আমরা অঙ্ক করেছি, টাকা লিখছি যে রাম কত টাকা পাবে, রাম 100 কেজি পাবে। তাহলে একক হচ্ছে বিরাট জিনিস, কোনো একটা সেন্টেন্সকে
পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য একক কিন্তু একটা ভাইটাল বিষয়, ঠিক আছে? তাহলে কি কোনো একটা বিষয়কে ভৌত রাশিকে ঠিকঠাক ভাবে প্রকাশ করবার জন্য দুটো জিনিস লাগে, একটা কি মানও লাগবে, শুধু যদি বলি দোকানে গিয়ে আমাকে কেজি চিনি দাও, কিছু না বলে কেজি চিনি দাও, দোকানদার বলে কত কেজি, তাহলে একটা সংখ্যাও লাগবে কোনো জিনিসকে ভালোভাবে প্রকাশ করতে গেলে। আবার শুধু দোকানে বলি সংখ্যাটা বলে দিই আমাকে 5 চিনি দাও, তাহলে কি তার একটা এককও লাগবে, বুঝতে পারলি? সে এককের ভিত্তিতে এবার ভৌত রাশিগুলো ভাগ হবে। তাহলে মান বা দিকের অভিমুখে প্রধান, আর টেনসারকে ভুলে যায়, টেনসার এক্সাম পয়েন্টে সেরকম আসে না প্রশ্ন, স্কেলার আর ভেক্টর থেকেই আসে। আর নিশ্চয়ই সকলে দেখেছিস ডাব্লিউপি তে কতবার এসেছে বা প্র্যাকটিস সেটে কতবার পেয়েছিস, যে একটা উদাহরণ দিয়েছে স্কেলার কোয়ান্টিটি কোনটা বা ভেক্টর কোয়ান্টিটি কোনটা, ঠিক আছে? তাহলে টেনসর কিন্তু আমি এতগুলো মক দিয়েছি, আমি টেনসর আমি কোথাও পাইনি। আচ্ছা, এককের ভিত্তিতে কি তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূল রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি, একটা হচ্ছে সম্পূরক রাশি। এই জিনিসগুলো বুঝতে হবে যে মূল রাশি কি। মূল রাশি হচ্ছে কোনো কিছু প্রকাশ করতে গেলে ওই একটি মাত্র ভৌত রাশির মধ্য দিয়ে সেটাকে প্রকাশ করা যায়। বিষয়টা কেমন, তুই কত দূর গেছিস রে, আমি 5 কিমি গেছি, জাস্ট দেখ কিমি মানে কি দূরত্বকে বোঝাচ্ছে, তো শুধুমাত্র টোটালি বুঝিয়ে দিচ্ছে, বা দূরত্ব নয়, দৈর্ঘ্যকে বুঝাচ্ছে, তো আমি 5 কিমি গেছি, দৈর্ঘ্যকে বুঝিয়েছে। আচ্ছা, তাহলে দেখ শুধু দৈর্ঘ্য নামক এই 5 যে ব্যাপারটা বলছি, এটা শুধু দৈর্ঘ্যটাকে বোঝাতে সাফিসিয়েন্ট, আর কোনো কিছু লাগছে না। তুই কত লম্বা, আমি 5 সেমি লম্বা, বা 5 ফুট লম্বা, বা 5 ইঞ্চি লম্বা। তাহলে আমি কতটা লম্বা হয় একটি মাত্র মান আর এককের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝিতে পারছি, তাই এটা মূল রাশি। আর লব্ধ রাশি বা ডেরাইভ রাশি কি না, একটি ভৌত রাশি দ্বারা কিন্তু প্রকাশ করতে পারবে না। যেমন ডিস্টেন্স, আমরা টাইম এন্ড ডিস্টেন্স অঙ্ক করেছি, ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম। দেখ স্পিড একটা আলাদা আর টাইম একটা আলাদা, তাহলে ডিস্টেন্স কি মূল কখনো একটাকে দিয়ে প্রকাশ করতে পারে? ডিস্টেন্স দুটো লাগছে। তারপর ধর স্পিড, স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখ স্পিড প্রকাশ করতে গেলে দুটো জিনিস লাগে, একটা ডিস্টেন্স লাগে, একটা টাইম লাগে। তাহলে এটা কি লব্ধ, মৌলিক লয় বা প্রাথমিক লয়, যে একাকি প্রকাশ করতে পারে, বুঝতে পারলি? আচ্ছা, আবার ধর ওয়ার্ক, কাজ মানে কি, কাজ মানে আমরা কোনো বস্তুর উপর যতটা বল প্রয়োগ করি আর দেখব বস্তুটা সরণ কতটা হচ্ছে, সেই বা কতটা সরে যাচ্ছে, সেই দুটোকে গুণ করলেই আমরা কাজ বলি। আমি ধর এই বাড়ির দেওয়ালটাকে প্রচুর জোরে আমি হাত দিয়ে ঠেলছি, বল প্রয়োগ করছি, কিন্তু বাড়ির দেওয়ালটা পেছোচ্ছে না, তাহলে আমার কি কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। কিন্তু ধর আমি খাতাটাকে আমি এবার বল প্রয়োগ করছি এবং খাতাটাও তার স্থান পরিবর্তন করছে, তাহলে এটা কিন্তু কাজ হচ্ছে। তাহলে কাজ হতে গেলে কি লাগে, একটা বল লাগে, তাই তো, আর একটা কি লাগে, সরণ বা সরিয়ে যাওয়া লাগে। তাহলে কার্যকে প্রকাশ করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা বল, একটা সরত হচ্ছে। তাহলে দেখ কার্য কি একা দ্বারা প্রকাশ হচ্ছে, দুটো জিনিস লাগছে, তাহলে এটা কি রাশি? মূল হবে না, লব্ধ রাশি, বুঝতে পারলি? তাহলে মূল রাশি বা প্রাথমিক রাশি কি, যেগুলো একটি মাত্র রাশির দ্বারাই কোনো একটি ভৌত রাশিকে সেটা ডেসক্রাইব করে দিতে পারে, মূল রাশি। লব্ধ রাশি বা ডেরাইভ রাশিটা কি, কোয়ান্টিটিটা কি না, একার দ্বারা কিন্তু সে প্রকাশ করতে পারবে না, সেটা প্রকাশ করতে গেলে কি দুটো বা তারও বেশি রাশির প্রয়োজন হবে, সেটা হচ্ছে লব্ধ রাশি। আর একটা রিসেন্ট বলবো না, মানে প্রথম অবস্থায় দুটো রাশিই ছিল, মানে মূল রাশি আর লব্ধ রাশি। পরবর্তীকালে কি না একটা নতুন রাশি এসেছিল, সেটা হচ্ছে সম্পূরক রাশি, ঠিক আছে? দুটি সম্পূরক রাশি রয়েছে, কি কি, একটা হচ্ছে রেডিয়ান আর একটা স্টেরিডিয়ান, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে স্টেরিডিয়ান। এবার রেডিয়ান বিষয়টা কি আর স্টেরিডিয়ান বিষয়টা কি একটু জানা যায়। আচ্ছা, লুসেন্ট থেকে একটু বলে দিই যে ইউনিট কি, ইউনিটের হচ্ছে কাজটা কি, ইউনিটের কাজ হচ্ছে কোনো জিনিসকে সহজভাবে ব্যাখ্যা করতে বা বোঝানোর জন্যই কাজে লাগে ইউনিট। ওয়ান লাইনে বলতে গেলে কোনো জিনিসকে সহজে মানুষের কাছে বোঝানো বা তুই যেটা বলতে চাইছিস সে বোঝাতে কিন্তু এই এককটা কিন্তু হেল্প করে। আমরা যে একক না দিই সেই জিনিসটা কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে, সেই জিনিসটা ব্যক্তিরা বুঝতে পারবে না আমরা যেটা সম্পর্কে বলতে চাইছি, হলো? আচ্ছা, এটা টু টাইপ, একটা হলো ফান্ডামেন্টাল ইউনিট বা মূল বা মৌলিক, আর একটা ডেরাইভ। এই বললাম মূল মানে কি, সে একাই কাপি আর কাউকে লাগবে না, স্বনির্ভর। আর হচ্ছে ডেরাইভ কি, মানে পরনির্ভর, সে একা একা কিন্তু সে প্রকাশ করতে পারবে না, দুটো জিনিস বা তিনটে জিনিস লাগবেই লাগবে, বুঝতে পারলে এটা? আচ্ছা, এরকম
আর যেটা বলছিলাম, হ্যাঁ, সাপ্লিমেন্ট যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা কি সম্পূরক, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে স্টেরিয়ান। আচ্ছা, রেডিয়ানটাকে বলা হচ্ছে যে তোর প্লেন অ্যাঙ্গেল। আচ্ছা, প্লেন অ্যাঙ্গেল কি জিনিস আর সলিড অ্যাঙ্গেল কি জিনিস এটা বুঝতে হবে। কোন আমরা তোদের মনে হতে পারে যে কোন কি, দুটোই তো কোন একই, রেডিয়ানও কোণের একক, স্টেরিডিয়ানও কোণের একক, তাহলে কখন রেডিয়ান করব আর কখন স্টেরিডিয়ান করব। আচ্ছা, রেডিয়ান বলছে প্লেন অ্যাঙ্গেল, মানে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল হবে, 2D। মানে 2D মানে কি, জাস্ট দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে, মানে একটা বৃত্ত। আমরা যখন খাতায় একটা বৃত্ত আঁকি, তাহলে একটা কেন্দ্র থেকে একটা লাইন টেনে দিলাম আর এরকম একটা লাইন টেনে দিলাম, তার মাঝে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি না যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার আমরা খাতায় যে বৃত্তগুলো আঁকি সেগুলো কিন্তু রেডিয়ান, মনে থাকবে। তাহলে আমরা যে খাতায় যে বৃত্তগুলো আঁকি এটা হচ্ছে রেডিয়ান, বুঝতে পারলি। এগুলো কিন্তু অবশ্যই এসআই ইউনিট বলছি আমি, হ্যাঁ, পরবর্তীকালে ইউনিটের যে ক্লাসিফিকেশন গুলো বলছি, তাহলে এগুলো কিন্তু, তাহলে আমরা যে খাতায় যে বৃত্ত আঁকি তাহলে কি এটা প্লেন অ্যাঙ্গেল, তো প্লেন, সমতলের উপর করছি। তাহলে খাতায় যে বৃত্ত আঁকি তার একটা নিরক্ষরেখা মাঝে একটা লম্বা পর্যন্ত টেনে দিলাম কেন্দ্র থেকে, দিয়ে আরেকটা ধর একটা লম্বা টেনে দিই, তার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে রেডিয়ান। তাহলে রেডিয়ান কি, একটা প্লেন অ্যাঙ্গেল বা সমতল কোণ বৃত্তের যে কোণ নির্ণয় হয় সেটা হচ্ছে এসআই একক হচ্ছে কি রেডিয়ান। আর স্টেরিডিয়ান বিষয়টা কি, এটা ঘন কোণ। এটা যেমন বললাম যে খাতায় আঁকছি, খাতায় নয়, একটা গোল বল বা গোল কোনো কিছু, একটা অবজেক্ট, স্ফেরিক্যাল অবজেক্টের ওপর কেন্দ্রে একটা একটা ধর একটা গোল বল, একটু তোরা একটু অনুমান করে নে, ধর একটা গোল বল, গোল বলের উপরে পৃষ্ঠদেশে আমি একটা ছোট্ট করে একটা গোল এঁকে দিয়েছি, মানে গোল বলটার পৃষ্ঠতে একটা গোল এঁকে দিয়েছি, দিয়ে এবার দেখবো ওই গোল বলটা কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণটা উৎপন্ন করছে। মানে গোল বলটা ওপরে আমি একটা ছোট্ট পাড়া তার পৃষ্ঠতে একটা গোলাকার একটা ছবি এঁকেছি, বৃত্তর মধ্যে এঁকেছি, দিয়ে এবার ওই কেন্দ্রের সাথে ওই যে বৃত্তটা যে উপরে এঁকেছি গোল বলটার উপর, তার প্রান্ত দুটোকে যোগ করলাম, দিয়ে দেখছি যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, ওইটা হচ্ছে স্টেরিডিয়ান বা ঘন কোণ। তাহলে এমনি রেডিয়ান কি বা সলিড প্লেনটা কি, সলিড নয় প্লেন অ্যাঙ্গেলটা কি না, যখন আমরা 2 ডাইমেনশনাল কেস করব বা বৃত্তর কেস করব সেটা হচ্ছে এসআই পদ্ধতি একক কি রেডিয়ান। আর স্টেরিডিয়ানটা কি, স্টেরিডিয়ান হচ্ছে যখন একটা গোলাকার একটা স্ফেরিক্যাল অবজেক্ট হবে তার যখন করব বা 3D ডাইমেনশন যখন থাকবে তখন কিন্তু সেটা হয়ে যাবে স্টেরিডিয়ান, বুঝতে পারলি তো। তাহলে এই দুটোই কিন্তু সাপ্লিমেন্টের বা সম্পূরক কোণের বা সম্পূরক তোর কোয়ান্টিটি বা রাশির কিন্তু উদাহরণ। আচ্ছা, মূল রাশি বা প্রাথমিক রাশি বললাম যে নিজে নিজে প্রকাশ করতে পারে, এরকম মূল রাশি রয়েছে 7টা রয়েছে। কি কি 7টা, মানে গ্রুপ ডিতে বা আরআরবিতে প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন এসেছিল, বলে দিয়েছে যে এর মধ্যে হ্যাঁ কোনগুলি মূল রাশির উদাহরণ, পুরো 7টাকেই তুলে দিয়েছে। আর কোনো জায়গায় হয়তো ভরের জায়গায় কোনো অন্য একটাকে দিয়ে দিয়েছে, গতিবেগ দিয়ে দিয়েছে, তখন কিন্তু তোকে 7টাই জানতে হবে। 7টা কি কিছুই না, দেখ দৈর্ঘ্য, আমি এমাত্র বললাম এখানে 5 কিমি যাচ্ছি, দৈর্ঘ্য এটা প্রকাশ করতে যথেষ্ট, আর কিছু লাগছে কি, দৈর্ঘ্য। সময়, এখন 12টা বাজছে, কোনো কিচ্ছু লাগছে না, সময়, বা আমার বয়স হচ্ছে 12 বছর, ঠিক আছে। তাপমাত্রা, ভর, তড়িৎ প্রবাহ, দীপন প্রবাল্য, পদার্থের পরিমাণ, ওগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা হবে, একসাথে সব একটা চ্যাপ্টার মধ্যে করবো নি, টপিক ওয়াইজ করবো। শুধু জেনে রাখ 7টা মূল রাশি রয়েছে। কি কি আমার সাথে বল, দৈর্ঘ্য, আচ্ছা সময়, আচ্ছা তাপমাত্রা, আচ্ছা ভর, আর তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, আর দীপন প্রবাল্য। মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দিবে যে মূল রাশি কয়টা রয়েছে, 7টা। এখানে 7টিকে কিন্তু আবার অঝোর করে রাখতে হবে, যে কোনো সময় যে কোনো একটা দিয়ে প্রশ্ন দিয়ে দিতেই পারে, হলো। আচ্ছা, এরপর তার তোর বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, মানে সিজিএস পদ্ধতি, মেট্রিক পদ্ধতি, বিষয়গুলো। এবার ধর সব দেশে তো এক মানে না, আমরা যে সিস্টেমে মাপি কোনো জিনিস, ধর যেমন কারেন্সি রয়েছে, আমরা ইন্ডিয়ান রুপিতে কোনো কিছুকে আমরা মূল্যটাকে, তার কত সম্পত্তির পরিমাণ সেটা আমরা মেজার করি। আচ্ছা, ইংল্যান্ডে চলে গেলে কি ইউরো, তাই তো, ইউরোপের ইউরো। তারপরে হচ্ছে তোর ডলার রয়েছে আমেরিকাতে। তাহলে যেহেতু কারেন্সি গুলো বিভিন্ন দেশে বিভিন্ন রকম, তাহলে এটাও ধরা যেতে পারে যে আমরা যে এককে কোনো জিনিসকে মেজার করব, নিশ্চয়ই সব দেশে এক মেজার করবে না, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মেজারের একটা রয়েছে। সেরকম মোট 4 ধরনের পদ্ধতি রয়েছে।
তাহলে কোনো কিছুকে পরিমাপ করা যে হয় তার এককটা কয় ধরনের পদ্ধতির উপর ভিত্তি করে আছে? 4 ধরনের। একটা হচ্ছে সিজিএস, মাথায় রাখবি, সিজিএস নাম শুনেছিস সবাই, সিজিএস। আচ্ছা, একটা শুনেছিস এমকেএস, সিজিএস, এমকেএস আর এফপিএস, বুঝেছিস? এখানে প্রশ্ন দিয়েছিল আরআরবিতে, প্রিভিয়াস ইয়ার্সে, যে 4টে দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটি একক প্রকাশের পদ্ধতি নয়? এফপিএস এর জায়গায় পিএফএস দিয়ে দিয়েছিল আনসার, তার মানে 9 বলেছে, পিএফএস আনসার হবে। এবার সিজিএস কি, এমকেএস কি আর এফপিএস কি, এগুলো একটু জানাবো। সি মানে হচ্ছে, মাথায় রাখবি, সেন্টিমিটার, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড, ঠিক আছে? তাহলে সিজিএস পদ্ধতিতে তোর ভরের একক কি? গ্রাম। ভরের একক গ্রাম। আচ্ছা, দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। এখান দিয়ে পেয়ে যাচ্ছি সি সেন্টিমিটার, যেটা হচ্ছে ভরের দৈর্ঘ্যের একক, জি গ্রাম ভরের একক, আর এস সেকেন্ড। আচ্ছা, এমকেএস, এমকেএস কি? এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। তাহলে এমকেএস পদ্ধতিতে তোমার দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর কে হচ্ছে কিলোগ্রাম, ভরের কতটা ওয়েট, ভর, তাই তো? ভর বা সরি, ভর মানে হচ্ছে মাস, মাস সেটা হচ্ছে কি কিলোগ্রাম, আর সময় হচ্ছে সেকেন্ড। আর এফপিএস কি? ফুট পাউন্ড সেকেন্ড। দৈর্ঘ্যের একক কি? ফুট। পি ফর হচ্ছে পাউন্ড, ওজন। আমরা কেক যখন কিনি দেখবি এত পাউন্ডের কেক, বলে না? ফুট, পাউন্ড আর সময় একক সেকেন্ড। এই যে 3টি মোট পদ্ধতি, সিজিএস, এফপিএস, এমকেএস। এবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম পদ্ধতি চলে। কোনো দেশে সিজিএস পদ্ধতি চলে, ঠিক আছে, কোনো দেশে এফপিএস পদ্ধতি চলে, আবার কোনো দেশে কি তোর এদিকে এমকেএস পদ্ধতি চলতে পারে। তাহলে ধর বিভিন্ন দেশে যদি বিভিন্ন রকমের চলে, তাহলে এবার একটা ইন্টারন্যাশনাল যখন কোনো কিছু হচ্ছে সেক্ষেত্রে তো সমস্যা হবে। এই জন্য বলছে তোমাদের দেশে তো যেমন চলে চলুক, কোনো দেশে সিজিএস চলে, আমাদের সম্ভবত ভারতে সিজিএস চলে, তাই তো? আমরা সবকিছু দেখি সিজিএস পদ্ধতিতে আমরা ইয়ে করি। আচ্ছা, ব্রিটেন বা ব্রিটিশ চলে এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, আর কোনো দেশে এমকেএস চলে। এবার বলছি যে তোমাদের দেশে তোমরা যেমন চালাচ্ছ চালাও, কিন্তু একটা আন্তর্জাতিকভাবে কিন্তু একটি রয়েছে, সেটা এসআই। তাহলে এসআই পদ্ধতির নাম শুনে সিজিএস। এবার বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হতো? তাহলে একক পদ্ধতির জন্য, একক নির্ণয়ের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি রয়েছে, কোথাও সিজিএস, এমকেএস, কোথাও এফপিএস। কিন্তু বলছে এরকম ডামাডোল করলে হবে না, একটা তো ফিক্সড রাখতে হবে, সেটা হচ্ছে এসআই। তাহলে এসআইটা কি? একটা আন্তর্জাতিক একক মাপার পদ্ধতি, বুঝতে পারলি? এসআই। আচ্ছা, তাহলে আমরা মেইনলি এখান থেকে আরেকটা তো দেখো প্রশ্ন রাখতে পারে যে এই মাত্র আমি বললুম যে মূল রাশি 7টা রয়েছে, তাহলে এই 3টে বললুম মানে হচ্ছে ফুট মানে দৈর্ঘ্য, ভর আর সেকেন্ড, 3টে বললুম কেন? এখনো তো রয়েছে তাপমাত্রা রয়েছে, পদার্থের পরিমাণ রয়েছে, দীপন প্রবাল্য রয়েছে এবং তড়িৎ প্রবাহ রয়েছে, 4টে বললুম নি কেন? দেখ, ফিজিক্সটা কিন্তু অতি প্রাচীন অবস্থা থেকে তত ডেভেলপ করেনি। যে মুহূর্তে এই কনসেপ্টগুলো এসছিল, সেই মুহূর্তেরই এই কনসেপ্টগুলো 3টে জিনিসকে বেস্ট করি কিন্তু তারা বেশি মানে ইয়ে করেছিল, বুঝতে পারছিস? তারপর আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল হতে পারে, আবার কোনো কিছু আসতে পারে, বুঝতে পারলি? প্রথম অবস্থায় 3টে জিনিসই মেন ছিল, পরবর্তীকালে তারপর তো আগে কি কারেন্ট ফারেন্ট তত ইয়ে ছিল? কারেন্ট এলো, দীপন প্রবাহলো, এইসব বিষয়গুলো থাকেনি। তাহলে প্রাথমিক অবস্থায় 3টের উপর বেস্ট করেই কিন্তু এই ইউনিট মেজারমেন্টের যে পদ্ধতি ও প্রসেসগুলো রয়েছে সেই বিষয়গুলো হয়েছিল বলে এই 3টে কি প্রধানত বেস দেওয়া হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এসআই বুঝতে পারলি, এসআই এর ফুল ফর্ম কি? সিস্টেম ইন্টারন্যাশনাল। তাহলে এই 7টা যে পদ্ধতি রয়েছে, এই মানে 7টা পদ্ধতি বলছি, 7টা যে মূল একক রয়েছে, ওই মূল একক থেকে কিন্তু তোর প্রশ্ন আসে যে এসআই পদ্ধতিতে এর একক কি। তাহলে প্রথম হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যর কি না? দৈর্ঘ্যর মিটার, মাথায় রাখবি, দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক মিটার। আচ্ছা, তারপর টাইম, টাইমের কি? সেকেন্ড, টাইমের সেকেন্ড। আচ্ছা, মাস বা ভর, কেজি, ঠিক আছে, কেজি। তাহলে এখান থেকে কিন্তু বুঝা যাচ্ছে, আমি বলেছিলাম প্রথমে সিজিএস মনে হয় না, কিন্তু আমাদের দেখ সরি, এটা তো এসআই পদ্ধতি আলোচনা করছি। আগে তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম চলছিল, কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু একটা নতুন করা হয়েছে।
আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট, এটা সবাই জানে কতটা কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ারে বোর্ড আনবি একটা অ্যাম্পিয়ার। আচ্ছা, টেম্পারেচার কেলভিন, ডব্লিউবি প্রিভিয়াস ইয়ার্স এ কোশ্চেন এসেছে, তাপমাত্রার এসআই পদ্ধতির একক কি? কেলভিন। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ, কোন পদার্থের মধ্যে কতটা জড় পদার্থ রয়েছে, এরকম রয়েছে। যখন আমরা ওই অনুবাদ পরমাণুবাদ পড়বো তখন মোল ব্যাপারটা পাবো, ঠিক আছে, মোল। সেরকম তাহলে পদার্থের পরিমাণ, কোন পদার্থের মধ্যে যে কোনো জড় পদার্থ সেই মোল কতটা, তাহলে মোল, পদার্থের পরিমাণে এসআই একক কি? মোল। আর লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রবল, কতটা সে দীপন, ঠিক আছে, এবার ঝলক কতটা, সেটাকে মাপা হয় ক্যান্ডেলা, বুঝতে পারলি? তাহলে এখান থেকে কিন্তু এই এসআই এককগুলো থেকে মারাত্মক প্রশ্ন আসে। এই 7টি যে মূল একক বা ফান্ডামেন্টাল তোর ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে এবং তার এককগুলো তো করতেই হবে, হলো? আচ্ছা, এবার ইউনিট অফ লেন্থ, এগুলো সবাই জানে। 1 গজ মানে কত ইঞ্চি? 1 গজ মানে কত ইঞ্চি? 36 ইঞ্চি। আচ্ছা, 1 ফুট মানে 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি মানে হচ্ছে কত সেমি? এটা পরীক্ষা প্রশ্ন আছে। 1 ইঞ্চির সাথে সেমি, 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেমি, বুঝতে পারলি? মানে প্রায় মাথাটা 2.5 সেমিতে 1 ইঞ্চি হয়। আচ্ছা, এবার ধর দূরত্ব বিষয়টা দেখ। দূরত্বের একক সব ঠিক আছে, সেমিও ঠিক আছে, মিটারও ঠিক আছে, ঠিক আছে, কিলোমিটারও ঠিক আছে, কিন্তু ধর যখন আমি একটা খাতাতে কোনো কিছু আঁকবো তখন নিশ্চয় সেটা মিটারে আঁকবো না, সেটা সেন্টিমিটারে আঁকবো। বা ধর এখান থেকে কলকাতা যখন দূরত্ব মাপবো তখন নিশ্চয়ই আমি সেন্টিমিটারে মাপবো। হবে মাপলাতে যে ভুল সেটা নয়, সেন্টিমিটার করা যাবে, কিন্তু অনেক আমাদেরকে ছোট স্কেল নিয়ে করতে হবে, বুঝতে পারছিস? তাহলে কি আমরা যে কোনো স্কেলেই মাপি না কেন, যে কোনো জিনিস হবে, কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছিস? এর জন্য যখন আমরা বড় দূরত্ব মাপি তখন বড় এককে করে নিই, স্কেলটা বড় ব্যবহার করি। ছোট খাতায় যখন করব ছোট স্কেল, যখন রাস্তায় মাপবো তখন হচ্ছে বড় স্কেল। যেমন ধর খাতায় সেন্টিমিটার রাখছি, এখান থেকে কলকাতা সেটা কিমিতে মাপবো। কিন্তু ধর এটা এখান থেকে কলকাতা হলো, মহাকাশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো কলকাতাতে কত দূরে, যে কলকাতার মতো সম্পর্ক আছে তার ঠিক না, কত দূরে দূরে, তাহলে ওখানে নিশ্চয়ই কিসে মাপা হবে? ওখানে প্রধানত তো 3টে পদ্ধতিতে মাপা হয়, মানে প্রচুর যে অনেক দূরত্বগুলো যেগুলো বেশি হয় সেগুলো 3টে পদ্ধতিতে মাপা হয়। একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU, আমরা পড়েছিলাম না যখন সৌরজগতের কাছে AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি না, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্ব সেটা বোঝায় যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব রয়েছে সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। মনে থাকবে, সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটাকে বলা হবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আচ্ছা, আমরা দেখেছি যে, আমরা জানি যে সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব কত, প্রায় গড়ে 15 কোটি কিলোমিটার। অপসূর্যের সময় বেশি হয়ে যায়, 15 কোটি 20 হয়ে যায়, আর অনুসূর্য 14 কোটি 70 হয়ে যায়। তাহলে আমরা এভারেজ করলে কি 15 কোটি কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত, 15 কোটি কিলোমিটার নয়? কারণ সূর্য পৃথিবীর মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বুঝতে পারছিস? আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে একটু বড় হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ বিষয়টা কি? আলোক যুক্ত বর্ষ মানে 1 বছরে আলো যতটা যেতে পারে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ভাব 1 সেকেন্ডে আলো 3 × 10⁸, মানে 3-এর গায়ে 8টা শূন্য মিটার যেতে পারে 1 সেকেন্ডে। তাহলে আলোটা 1 বছরে কতটা দূরত্ব যাবে? সেই দূরত্বটা হচ্ছে 1 আলোকবর্ষ। মানে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যতটা দূরত্ব কভার করে সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ, হলো? আচ্ছা, তাহলে আচ্ছা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত মাথায় রাখবি, 1.496 ইন্টু 10⁻11 মিটার। 1.496 ইন্টু 10⁻11 মিটার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান। আচ্ছা, 1 লাইট ইয়ার সমান কত না, 9.46 ইন্টু 10⁻15 মিটার। 9.46 ইন্টু 10⁻15 মিটার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে 1 আলোকবর্ষ কতটা দূরত্বের সমান। তাহলে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হোক, এটা কি বোঝায়? দূরত্বকে বোঝায়। কিন্তু আলোকবর্ষ কি কেউ বোঝায় কি? দূরত্বকে। এটা কিন্তু প্রিভিয়াস এ ডব্লিউপিএস ছিল, আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক, ঠিক আছে? মানে 9.46 ইন্টু 10⁻15
15 মিটার যে দূরত্বকে বোঝায় সেটা হচ্ছে 1 আলোকবর্ষ দৈর্ঘ্যের সমান। আচ্ছা, আর একটা পারসেক। পারসেক হচ্ছে সব থেকে বড়, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকে বড় আলোকবর্ষ, আলোকবর্ষের থেকে বড় হচ্ছে কি পারসেক। ঠিক আছে, আচ্ছা পারসেক সমান কত? 1 পারসেক সমান হচ্ছে 3.1 ইন্টু 10⁻16 মিটার। এটা পড়ার দরকার নাই, শুধু মাথায় রাখবি যে পারসেক যে আলোকবর্ষের থেকে বড় বলছে কত বড়, তাহলে মাথায় রাখবি 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার্স বা আলোকবর্ষ। 3.26 আলোকবর্ষ হচ্ছে 1 পারসেকের সমান। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দূরত্বের এই বিশ্বে দূরত্বের সবচেয়ে বড় একক কি? পারসেক। হলো, পারসেক যদি অপশন না থাকে, তখন যদি লাইট ইয়ার্স থাকে তখন লাইট ইয়ার্সে ক্লিক করব। বুঝতে পারলি তো? আচ্ছা, এবার বিভিন্ন যে পরিমাপক যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো একটু জানি। আচ্ছা, অলটি মাথায় রাখবে, অলটি কথাটা কোনো ওয়ার্ডে থাকা মানে সেটাকে উচ্চতাকে ডিনোট করে। অলটি মানে হচ্ছে উচ্চতা। হলো, মিটার মানে কি? মিটারের মধ্যেই তো তোর লুকিয়ে আছে একটা কোনো কিছু নিশ্চয়ই যন্ত্র বা দৈর্ঘ্য কিছু মাপছে। অল্টিমিটার মানে কি? দৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। আচ্ছা, অ্যামমিটার, তড়িৎ প্রবাহ যাচ্ছে এত অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার থেকে অ্যামমিটার মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা ব্যারোমিটার, বায়ুমণ্ডলের চাপ 45 অক্ষাংশে 76 পারস্তম্ভের চাপ বায়ুমণ্ডলের চাপ বলা হয়ে থাকে। তাহলে বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার। আচ্ছা, একটু প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, বললো গ্যাসের চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা? অপশন তো ব্যারোমিটার, অপশন তো ম্যানোমিটার। মাথায় রাখবি যদি গ্যাসের চাপ বলে ম্যানোমিটার, গ্যাস বললে ম্যানো, আর বায়ু বললে ব্যারো। বায়ুর ব, ব্যারোর ব, মাথায় রাখবি যাতে না ঘুরিয়ে যায়। বায়ুমণ্ডলের চাপ মাপার কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। গ্যাসের চাপ ম্যানোমিটার। আচ্ছা, অ্যানিমোমিটার, মাথায় রাখবি অ্যানিমোমিটার বাতাস, বাতাস কত স্পিডে প্রবাহিত হচ্ছে বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার। আর বাতপত্কা হচ্ছে কি? দিক। দিক দেখবি তিনটে বাটির মতো জিনিস থাকে, আলিপুর আবহাওয়া দপ্তর যখন ইয়েলো থাকে দেখেছিস তিনটে বাটির মতো, ধর এগুলো খুব হালকা, বাতাস দিলে ধর বাতাসটা দিচ্ছে এইদিকে, তাহলে বাতিটা তো এইদিকে ঘুরবে, আমরা ডেফিনেটলি ধরে নিতে হবে বাতাসটা আমার এইদিকে যাচ্ছে। বুঝতে পারছিস? তাহলে বাতপত্কা হচ্ছে কিসের? বায়ুর দিক, দিক নির্ণয় করে। আর অ্যানিমোমিটার বায়ুর গতি। হলো, আচ্ছা ফ্যাথোমিটার হচ্ছে মানে সমুদ্রের যে গভীরতা, বুঝতে পারছিস, সেই সমুদ্রের গভীরতাটা ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়। সম্ভবত 1 ফ্যাথম সমান 6 ফুট মনে হয়, 6 ফিট। 1 ফ্যাথম সমান 6 ফিট। তাহলে ভেবে নে যে ফ্যাথোমিটার যন্ত্রটা মানে ওই যে ফুটেতেও মাপা যেত, ফুটটা মাপার অনেক বড় হয়ে যাচ্ছে তো। তাহলে দেখতে পাচ্ছি 6 ফুটে যদি 1 ফ্যাথম প্রকাশ করি, তাহলে যখন 600 ফিট হয়ে যাবে সেটা আমি এক পথে 100 ফ্যাথম লিখে দিতে পারি। 600 এত বড় করতে হচ্ছে। তাহলে কি ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। আচ্ছা, ভোল্টামিটার, বিভব প্রভেদ। এখানে এত কারেন্ট আছে, এখানে এত কারেন্ট আছে, তার মধ্যে ফিজিক্সের ভাষায় প্রভেদ মানে হচ্ছে পার্থক্য। তার মধ্যে ধর এখানে 5 আছে, এখানে 3 আছে, তাদের বিভব প্রভেদ কত? 2। বুঝলে? তাহলে এটা মাপা হবে কি? ভোল্টামিটার। ভোল্টামিটার। হ্যাঁ, আচ্ছা উচ্চ উষ্ণতা, মাথায় রাখবি পাইরোমিটার। পাইরো কথার মানে হচ্ছে উচ্চ উষ্ণতা। পাইরো কথার অর্থ হচ্ছে উচ্চ উষ্ণতা, হাই টেম্পারেচারকে পাইরো বলে। ঠিক আছে, তাহলে আর ক্রায়ো মনে হয় নিম্ন উষ্ণতা। ক্রায়ো, ক্রায়ো মানে নিম্ন উষ্ণতাকে বোঝায়, আর পাইরো মানে হচ্ছে উচ্চ উষ্ণতা। তাহলে পাইরোমিটার মানে উচ্চ উষ্ণতা পরিমাপক যে যন্ত্র তাকে বলো পাইরোমিটার। আচ্ছা, ল্যাক্টোমিটার, দুধে থাকে, তাহলে দুধ রিলেটেড দুধের বিশুদ্ধতা। আচ্ছা, হাইড্রো আর হাইগ্রো মাথায় রাখবি, ভুলবি না কিন্তু। হাইগ্রো বললে আর্দ্রতা, হাইগ্রো, হাইগ্রো বললে আর্দ্রতা বা হিউমিডিটি, মানে কি বাতাসে কতটা জলীয় বাষ্প রয়েছে সেইটাকে বলা হয় হাইগ্রো। হাইগ্রো বাতাসে কতটা জলীয় বাষ্প রয়েছে। এই যে ধর শীতকালে জলীয় বাষ্প কম থাকে বলে ঠোঁটাটা ফেটে যায়, গা ফেটে যায়। আর গ্রীষ্মকালে কি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে হয় না, সে ঘেমে যায় শুধু, আর শুধু ঘেমে যায়। এটা আর্দ্রতার জন্য হয়। ওই আর্দ্রতাটা কিসের সাহায্যে মাপবো? হাইগ্রো। আর হাইড্রোমিটার বললে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব হাইড্রোমিটার। মাথায় রাখবি, গুরুত্ব হাইড্রো, আর আপেক্ষিক আর্দ্রতা বললে হাইগ্রো। আচ্ছা, এবার হচ্ছে ক্যালোরিমিটার। কি না, ক্যালোরিমিটার হচ্ছে কোনো বস্তু কতটা তাপ অ্যাবজর্ব করে রেখেছে সেটা মাপা যাবে।
ঠিক আছে? তাহলে কোনো বস্তুর গৃহীত তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ক্যালোরিমিটার। আচ্ছা, আমরা পরবর্তীকালে যখন তাপের চাপটা পড়বো তখন দেখবি যে ক্যালোরিমিটার যন্ত্র কি মূল নীতি আছে যে দুটো বস্তুকে যদি ভিন্ন উষ্ণতা বস্তুকে পরস্পরের মধ্যে ঠিকই রেখে দেওয়া হয়, তাহলে যতক্ষণ না দুটো বস্তুর মধ্যে উষ্ণতা সমান হচ্ছে ততক্ষণ তাপের আদান প্রদান চলবে। অর্থাৎ বেশি উষ্ণতা বস্তুটা কম উষ্ণতা বস্তুকে তাপ দেবে, আর কম উষ্ণতা বস্তুটা কি বেশি উষ্ণতা থেকে তাপটা নেবে। যতক্ষণ না এই ভারসাম্যটা ঠিক হয়ে যাচ্ছে বা সমান হয়ে যাচ্ছে দুটো বস্তুর উষ্ণতা, ততক্ষণ কিন্তু এই বিষয়টা চলতেই থাকবে। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। আচ্ছা, এগুলো আমরা তোর তাপ চ্যাপ্টার আরো ভালো করে জানবো। আচ্ছা, এখানে শেষ করছি। আর বিভিন্ন যে মাত্রাগুলো রয়েছে মাত্রাগুলো বোঝার কিছু নেই, মাত্রাগুলো কিন্তু একটু বই থেকে করতে হবে। তোমরা যদি চাও নোটস পত্রের যদি অভাব থেকে থাকে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমি কিন্তু পিডিএফ ওখানে সমস্ত কিছু দিই, এবং আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসে পিডিএফ দিয়ে দেবো। আর আমার টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকছে। আর আমার যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে যদি কোনো জায়গা বুঝতে না পারো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে সাপোর্ট করবে। আচ্ছা, ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।